২ বছর ধরে বিয়ে হয়েছে, কিন্তু আপনারা বাচ্চা নেওয়ার চেষ্টা করছেন, বাচ্চা হচ্ছে না। এটা কি কোনো চিন্তার বিষয় কিনা বা কি করতে হবে? এখানে অনেকগুলা কোয়েশ্চেন চলে আসে। বিয়ে ২ বছর হয়েছে, ২ বছরে আপনারা কোনো জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থায় ছিলেন কিনা? অথবা আপনারা ২ বছরের পুরো টাইমে কি ২ জন একসাথে ছিলেন কিনা? আপনাদের কাপলদের বয়স কত? যদি ফিমেল পার্টনারের বয়স ৩৪ বা ৩৫ হয়, আজকাল যেটা আমরা পাচ্ছি, তাহলে অবশ্যই চিন্তার বিষয় আছে। আমরা ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব বলতে বুঝি যেকোনো কাপল যদি ১ বছর একসাথে থাকে বা ট্রাই করে বাচ্চা নেওয়ার জন্য, তারপর যদি তাদের না হয় বা কোনো জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা না নেওয়ার পরেও যদি তাদের ১ বছরের মধ্যে বাচ্চা না কনসিভ হয়, তখন আমরা ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব বলি। তো ২ বছর তাহলে অবশ্যই সেই সময়টা পার হয়ে গেছে। এখন আপনাকে অবশ্যই কোনো ফার্টিলিটি বিশেষজ্ঞ শরণাপন্ন হওয়া উচিত। ১ম এই আমরা কাপলদের বয়সটাকে বিবেচনা করব। কাপলদের বয়স কম হলে সাধারণত দেখা যায় যে খুবই অল্প চিকিৎসার মাধ্যমেই এটাকে সমাধান করা যায়। কিন্তু যখনই ফিমেল পার্টনারদের বয়স বেশি থাকে তখন সময়টা খুবই গুরুত্বপূর্ণ। কারণ বয়সের সাথে, সাথে ফিমেলদের ওভারি থেকে ডিম্বাণু কমতে থাকে। আর পুরুষদেরও অনেক সময় বয়সের সাথে সম্পর্ক আছে। আর বয়সের সাথে মিসক্যারেজ রেট বাড়তে থাকে। সেজন্য আমরা কখনোই বয়সটাকে ইগনোর করতে পারি না। ডক্টরের কাছে আসার সাথে, সাথেই ১ম এ আমরা কাউন্সেলিং করব। পুরো বিষয়টা বুঝতে হবে যে অ্যাকচুয়ালি মাসে ওভুলেশন একদিনই হয়। মানে ডিম রিলিজ একদিনই হয়। তো সারা মাসে আমরা যতই চেষ্টা করি, কিন্তু যদি ওভুলেশন এর দিয়ে কাপল যদি ট্রাই না করে, তাহলে কনসিভ হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো যাদের সাইকেল একদম রেগুলার, আমরা ধরেই নিই যদি মাসিক একদম নিয়মিত হয়, তাহলে ফিমেল পার্টনারের সাধারণত হরমোন ঠিক থাকে। আর যদি মাসিক অনিয়মিত হয়, মানে ২-৩ মাস পরপর হয় অথবা মাসে ২-৩ বার হয় অথবা হলেও খুব কম পরিমাণে হয়, তখন হরমোনাল কিছু সমস্যা থাকার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে ওভুলেশন নিয়ে একটু কনফিউশন আছে। যাদের মাসিক নিয়মিত, তাদের সাধারণত ওভুলেশন 14 to 16 ডে মধ্যে হয়। তো একটা যদি আমরা লিমিট দেই যে 12 to 18 ডেজ এ তাদের প্র্যাকটিস করা উচিত। কারণ ওই সময়টা তাদের ওভুলেশন হওয়ার সবথেকে সম্ভাবনা বেশি থাকে। আর অনিয়মিত থাকলে আসলে ওভুলেশন কবে হচ্ছে এটা বলা খুবই ডিফিকাল্ট। তো সেক্ষেত্রে বুঝতে হবে যে ওভুলেশন ঠিকমতো হচ্ছে না। তখন আমাদের যে বেসিক হরমোন গুলো আছে সেগুলো টেস্ট করতে হবে। যেমন ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন আর প্রত্যেকটা কাপলকেই টেস্ট করতে হবে যারা ফার্টিলিটির সমস্যা নিয়ে আসবে। কারণ হাইপোথাইরয়েডিজম খুবই কমন এবং ৩০ এর পর হাশিমোটো থাইরয়েডাইটিস বা অ্যান্টিবডি মেডিয়েটেড যেসব থাইরয়েডের হাইপোথাইরয়েডিজম হয় সেটা কমনলি পাওয়া যায়। সেজন্য থাইরয়েড হরমোন সবাইকেই টেস্ট করতে হবে। আর প্রোল্যাক্টিনও অনেক সময় কম বেশি থাকে বা অনেক সময় বমির ওষুধ বা বিভিন্ন ধরনের সাইকিয়াট্রিক ওষুধ খাওয়ার কারণে প্রোল্যাক্টিন হরমোন আপ ডাউন করে বা বিভিন্ন স্ট্রেসে অসুখে থাকলেও হয়। তো প্রোল্যাক্টিন হরমোনটাও দেখার বিষয় আছে। আর একটা বেসিক একটাই টেস্ট যদি বলি আল্ট্রাসাউন্ড, যেটা ট্রান্সভাজিনাল আল্ট্রাসাউন্ড আমরা ফিমেল পার্টনারদের করে থাকি। আর যখন ৩০ বা ৩৫ এর উপরে অথবা মাসিক অনেক দিন পরপর হচ্ছে সেখানে অ্যান্টিমুলিয়ান হরমোন আমরা টেস্ট করে থাকি। এটা টোটাল ডিমের রিজার্ভটা সম্পর্কে বলে এবং আমরা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের ক্ষেত্রেও আমরা অ্যান্টিমুলিয়ান হরমোনটা করে থাকি। কারণ পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে এখন অ্যান্টিমুলিয়ান হরমোন একটা প্রেডিক্টর হিসেবে চলে আসছে। যখনই আমরা AMH ৭ এর বেশি পাবো বা আরো বেশি পাবো, তখন ওভুলেশন ঠিকমতো হওয়ার সম্ভাবনা খুবই কম। যখন মাসিক অনিয়মিত তখন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকার সম্ভাবনা আছে, হাইপোথাইরয়েডিজম হতে পারে। পুরুষ পার্টনারদের ক্ষেত্রে বেসিক একটাই টেস্ট আছে, সেটা হচ্ছে সিমেন অ্যানালাইসিস। এখানে শুক্রাণু কম বেশি থাকতে পারে, শুক্রাণুর মোটিলিটি কম বেশি থাকতে পারে, গঠনগত কিছু ডিফেক্ট থাকতে পারে, পরিমাণ কম থাকতে পারে এবং দেখা যায় যে তার মেল পার্টনারদের কিছু সেক্সুয়াল ইনএবিলিটি থাকে। আর বিশেষ করে যারা বিদেশে থাকে, শুধুমাত্র বিদেশে থাকার কারণে ২ বছর ৩ বছর পরপর আসার কারণেও এটা একটা আয়াট্রোজেনিক ইনফার্টিলিটি বলি আমি আরকি। এরকম হতে পারে। আজকাল দেখা যাচ্ছে ২ জনেই চাকরি করেন, ২ জেলায় থাকেন। খুবই অনিয়মিতভাবে তাদের দেখা হয় বা অনিয়মিত তাদের সহবাস হয়, যার কারণেও ইনফার্টিলিটি ডেভেলপ করে। আসলে হয়তোবা তেমন কিছুই না। ওভুলেশন ১ম এই এনশিওর করতে হবে। কারণ ইনফার্টিলিটির অনেক কারণ থাকে। ইউটেরাসের গঠনগত কারণ থাকতে পারে। হরমোনাল কারণটাই আমরা ১ম এ ধরি। এছাড়াও টিউব বন্ধ থাকতে পারে। টিউব অনেক ইয়াংদেরও বন্ধ থাকতে পারে। কোন একটা ইনফেকশন থেকে অথবা অ্যাবরশন থেকে আস্তে, আস্তে ইনফেকশন গিয়ে আপনার সালপিঞ্জাইটিস হয়ে বা এভাবে টিউব বন্ধ থাকতে পারে। আবার ১ টা ২ টা এক্টোপিক প্রেগন্যান্সি হওয়ার পরেও টিউব বন্ধ হয়ে যেতে পারে। জেনিটাল টিবিও অনেক কমন বাংলাদেশে। আমরা ভাবি যে আনকমন। কিন্তু আমরা যখন ভালোভাবে টেস্ট করতে থাকি বা টিউব রিলেটেড প্রবলেম পাই, তখন আমরা দেখি যে জেনিটাল টিবি থাকে।